পরিচয় হলো আমাদের এই ওয়ার্ডের বাসিন্দা, আপনাদের পরিচয় হলো। সকলকে নমস্কার জানাই, গুরুজনদের জানাই আমার প্রণাম। আমরা আগের মাসে এইভাবেই মিলিত হয়েছিলাম এবং আপনারা এইভাবে এক বিপুল সংখ্যায় এসেছিলেন। আজকেও মিলিত হতে হয়েছে, কেননা যে ক্রমবর্ধমান আমাদের পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা কেন্দ্রীয় সরকার করে যাচ্ছে, সেইটা নিয়ে না বললে হয় না। আজকে হাউসিং ফর অল বন্ধ। আপনারা একটা জিনিস দেখুন, হাউসিং ফর অলের টাকা তারা মেরে নিয়েছে, জিএসটির টাকা তারা ফেরত দিচ্ছে না, তারা প্রত্যেকটি জিনিসে কর লাগাচ্ছে। এবং আজকে আবাসনে আমাদের ওয়ার্ডে 147টা এখনো ঘর আছে যেগুলো কাঁচা, আবাসন বন্ধ। কিন্তু আমার পিরিয়ডে 4খানা বাড়ি, 4 আর 5টা বাড়ি হচ্ছে এবং বাকিগুলো হবে। কেন দিদি বলেছেন হবে, তাই হবে, এটাই জেনে রাখবেন। কেন যখন মমতা দিদি কোনো কিছু বলেন যেটা হবে, তাহলে সেটা হয়। একটা জিনিস দেখুন, আজকে কোথাও একটা জায়গায় যান, আজকে একদিকে আমাদের সরকার, তৃণমূল সরকার, মমতা দিদির সরকার 72টা পরিকল্পনা নিয়ে আপনার পাশে রয়েছে, আর অন্যদিকে জিএসটির মতো একটা জিনিস নিয়েছে আপনার বাড়িতে আপনার যেটুকু সম্পদ আছে সেটুকু কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। কিভাবে? আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে পড়ে তাদের বই, খাতা, পেন্সিলের জিএসটি আছে কত পার্সেন্ট? 18%। কিন্তু ডায়মন্ড মানে হিরে কিনলে আপনার জিএসটি হচ্ছে 2.5%। কি হাস্যকর ব্যাপার না? হিরে কিনলে 2.5%, বই, খাতা, পেন্সিল, ডাল, চাল কিনলে 18%। তাহলে এই সরকার কি ধরনের সরকার? এবং যেমন আমার পূর্ববর্তী বক্তারা বলেছে, আমরা সকলে আসানসোল দক্ষিণের বাসিন্দা, 84 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনারা সকলে জানেন আসানসোল দক্ষিণ থেকে বিজেপির যে বিধায়িকা আছে, এই কথাটা আমি বলছি না, এই কথাটা সবাই বলছে, এই কথাটা গভর্নমেন্টের রেকর্ড বলছে। তিনি খরচা করেছেন বিগত 4 বছরে 24 লাখ টাকা। আর শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এবং আসানসোলের মাননীয় সাংসদ শ্রী শত্রুঘ্ন সিনহা মহাশয়ের তহবিল থেকে আপনার আমার সকলের ওয়ার্ডের জন্য, 84 নম্বর ওয়ার্ডের জন্য খরচা হয়েছে 6,30,00,000 টাকা। তাহলে দুটোর মধ্যে তফাৎ আপনারা বুঝে নিন। কি তফাৎ? উনি বিধায়িকা, অনেক বড় জিনিস। উনি বিধায়িকা হন দক্ষিণে, দক্ষিণে ভোটার সংখ্যা হচ্ছে 3,79,000, সেখানে উনি 24 লক্ষ টাকা খরচা করেছেন। একটা ওয়ার্ডের জনসংখ্যা 10 লাখ, সেখানে আমাদের খরচা হচ্ছে ওয়ার্ডের জন্য 6,30,00,000 টাকা। এর থেকেই বোঝা যায় প্রকৃত উন্নয়ন কে চায়, মানুষের সাথে, মানুষের পাশে কে থাকতে চায়। এবং এখন দেখবেন এই ওয়ার্ডে যখন থেকে আপনারা আশীর্বাদ করেছিলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী রূপে আমাকে নিয়ে এসেছিলেন, জলের সমস্যা ছিল না, কিন্তু এখন বিগত কয়েকদিন কিছু কিছু জায়গায় জলের সমস্যা দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে? এবং এটাও আমি দক্ষিণের বিধায়িকাকে বলতে চাই যে ডিবিসি এবং মাইথন থেকে চক্রান্ত করে পশ্চিমবঙ্গের জল আটকানো হচ্ছে, এটা কিন্তু চলবে না। কেন মানুষের বিরুদ্ধে রাস্তায় নামবে এবং আপনাকে জবাব দিতে হবে কেন জল আমরা পাচ্ছি না, কেন মাইথন এবং ডিবিসি থেকে জল ছাড়া হবে না পর্যাপ্ত পরিমাণে জল থাকা সত্ত্বেও। কেন এটা রাজনৈতিক চক্রান্ত। যেমন আবাসনের টাকা আটকানো, জিএসটির টাকা না ফেরত দেওয়া, তেমনি এটা একটা চক্রান্ত। এবং একজন বিধায়িকা হিসেবে তার লজ্জা হওয়া উচিত যে মাত্র 24 লাখ টাকা সে তার বিধানসভার জন্য খরচা করতে পেরেছে। রইল, আমি প্রত্যেকটা স্তরে কথা বলতে চাই, যদি কেউ বিজেপির বন্ধু থাকেন তাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আসার জন্য। এবং যেমন আমার পূর্ববর্তী বক্তা বললেন যে এই ওয়ার্ডে 2000, আপনারা সকলে জানেন 2016 তারপরে আবাসন হয়নি, 2021 আবাসন প্রকল্পের আবেদন জমা নেওয়া হয়েছিল। কতটা কাজ বিগত কাউন্সিলর করেছে আপনি এইটাই বুঝবেন। তিনি টোটাল 16টা আবেদন জমা করেছিলেন। সেই 16টা আবেদনের মধ্যে 12টা আবেদনই ভুয়ো। কেননা দেখা যাচ্ছে এমন একজন নামের লোকে ঘর অ্যালট করা হয়েছে যার 3 তলা বাড়ি রয়েছে, 4টে গাড়ি রয়েছে, 2টো 2 হুইলার রয়েছে এবং ছাদে বাগান রয়েছে। কিন্তু আমার এখানে মা বোনেরা রয়েছে, কোড়াপাড়া রয়েছে, মধ্যপাড়া রয়েছে, মুচিপাড়া রয়েছে, 60 ফুট বাউরি পাড়ার অংশটা রয়েছে, তেঁতুলতলা রয়েছে, সেখানে মিলিয়ে টোটাল 147টা কাঁচা বাড়ি আছে। এই অবিচার চলতে পারে না। এই লড়াই শুধু আমার লড়াই না, এই লড়াই রাজনৈতিক লড়াই না, এই লড়াই মানুষের অধিকারের লড়াই। কেননা আমরা যে লড়াইটা লড়ছি, এটা লড়ছি আমার আপনার সকলের জন্য লড়াই, আমাদের বাঁচার লড়াই, মা বোনের লড়াই, শিশুদের লড়াই, ছাত্রদের লড়াই এবং বৃদ্ধ মানুষের লড়াই। কেন আজকে ভাববেন যে মানুষটা রিটায়ারমেন্ট হয়েছে, সেই যে টাকাটা পায়, সেই টাকাটা তার সংসার প্রতিপালন হয় না। কিন্তু সেই জন্য আমাদের দিদি এই সকল বিষয় ভেবে কি চালু করেছেন? বার্ধক্য পেনশন। কেন? কেন দিদি জানেন যে মানুষ কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তাকে সম্মান জানানোর জন্য একটা ভাতা দেওয়া হয়। কিন্তু আজকে কেন্দ্র সরকার, আজকে মোদী সরকার বিভিন্ন রাজ্যে কি প্রচার করছে?
हमको सत्ता में लाइए, हम पश्चिम बंगाल के तरह स्कीम आपके लिए लाएंगे। তাহলে কি হাস্যকর না? আমাদের নকল করবে কিন্তু করতে পারবে না, কিছু করার ক্ষমতা নেই। আপনাদের এটুকুই বলবো, 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচন আমার আপনার, ওই যে বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে আছে ও ভোটার, ওরও নির্বাচন। কেন আমাদের সকলের বাঁচার নির্বাচন। বাঁচার জন্য আমরা ভোট দেবো। কিসের থেকে বাঁচার? গণতন্ত্র রক্ষার যে লড়াই আমাদের মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় দলের জেনারেল সেক্রেটারি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়েছেন দিল্লিতে, এবং মহাজোটের হয়ে তারা যে ইন্ডিয়া জোটের হয়ে লড়াই করেছেন, সেই লড়াইয়েরই এটা প্রতিফলন হবে এবং সেইটাকেই আমরা আগিয়ে নিয়ে যাব। গণতন্ত্র রক্ষার লড়াই, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আমাদের যেতে হবে এবং সেই জন্য আমাদের চাই তৃণমূল কংগ্রেস যে সামনে থেকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়বে ভবিষ্যৎ দিনে। এবং আজ সকালেই ওই দিদির সঙ্গে আমার দেখা হয়, শোভাদির সঙ্গে আমাকে ঘরের ব্যাপার জিজ্ঞেস করে এবং আমি উনাকে অনুরোধ করেছিলাম আপনি কিন্তু সবাই আজ নিশ্চয়ই আসবেন। উনি আমার রিকোয়েস্টটা রেখেছেন, ধন্যবাদ শোভাদি। এবং বলেছিলাম যে ঘরের ব্যাপারে কিছু বলবো। এবং আপনাদের একটা জিনিস বলে দিই, আপনারা বোধহয় জানেন যে কেন্দ্র সরকারের টাকা দিচ্ছে না ঘরের জন্য, হাউসিং ফর অলের জন্য, এবং তার জন্য দিদি নিয়ে এসছেন বাংলার বাড়ি। আপনাদের সকলের ঘর করার জন্য শুরু হয়ে গেছে দিদি স্কিম। যেমন আছে লক্ষ্মী ভান্ডার, যেমন আছে স্বাস্থ্যসাথী, যেমন আছে বার্ধক্য ভাতা, যেমন আছে উইডো পেনশন, যেমন আছে শিশু সাথী, যেমন আছে রূপশ্রী, যেমন আছে কন্যাশ্রী, ঠিক তেমনি কৃষক বন্ধুর মতো চলে এসছে আমাদের বাংলার বাড়ি। এবং এই বাংলার বাড়ির আওতায় আপনাদের সকলের নাম নথিভুক্ত করা হচ্ছে এবং খুব শীঘ্রই ঘরের কাজ শুরু হবে। এমন যেমন আমাদের প্রথম বক্তা বাপিদা প্রথমেই বললেন, দিদি কথা দিয়েছিলেন ডিসেম্বরে টাকা দেবো, ডিসেম্বরে টাকা ঢুকেছে একটা কিস্তি। এইটাই দিদির কথা, আর দিদির কাজে কোনো তফাৎ থাকে না। যা কথা তাই কাজ। তারই নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তারই নাম মাননীয় এবং মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। আমরা যা কথা দিই তা কথা রাখি। যখন আমি এই ওয়ার্ডে এসেছিলাম, বিরোধীরা প্রচার চালিয়েছিল ডাক্তারবাবুকে তো কোনোদিন দেখতে পাওয়া যাবে না, পালিয়ে যাবে ফুরুত করে। কিন্তু এখন দেখা যাচ্ছে ওনাদের বিধায়িকায় ভ্যানিশ হয়ে গেছেন, ফুরুত করে পালিয়ে গেছে। আমি কিন্তু এখানেই আছি, মানুষের মধ্যেই আছি, মানুষের সঙ্গেই আছি, আপনাদের মাঝেই আছি। এবং আশা করি ভবিষ্যৎ দিনেও আপনারা আমাদের এইভাবে আশীর্বাদ করবেন এবং তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করবেন। এবং আপনাদের একটা জিনিস বলে দিই, এই যে কেন্দ্রে জোর তোর তালি দিয়ে আমার মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন, ঘরে অনেক ক্ষেত্রে কাঁথা ফেটে গেলে যেমন তালি দেওয়া হয়, তালি দিয়ে কেন্দ্রে একটা সরকার চলছে এবং তাতে একজন রাজা আছেন, কোন প্রধানমন্ত্রী না, রাজা। ঠিক আছে? তো এই যে সরকার চলছে, এই সরকার তার মেয়াদ পূর্ণ করতে পারবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং দেখবেন অন্তর্বর্তী নির্বাচন হবে দেশে এবং আমাদের দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দেশের প্রধানমন্ত্রী হবেন এবং আমাদের বাংলার মানুষ হিসেবে গর্ব হবে এবং আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। শুধু একটা জিনিস ভাবুন, যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে, আজকে দিদি মুখ্যমন্ত্রী আপনাকে দিয়েছে 72টা প্রকল্প, আপনার জীবনকে আরো সহজ এবং সরল করার জন্য দেওয়া হয়েছে এই প্রকল্পগুলো। আজকে ভাবতে পারেন একটা কাউন্সিলর অফিসে আপনি আসেন, আপনাকে একটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় সাকসেসের সার্টিফিকেট। আর আমার বামফ্রন্টের যদি কোনো বন্ধু থাকেন, আপনাকে আমি মঞ্চে আহ্বান করছি, আমন্ত্রণ জানাচ্ছি, আসুন প্লিজ, কিছু কথা বলার আছে। আমি নিজে বলছি, আমার দাদু মারা গেছিলেন, আমার দাদুর 50 বছরের প্র্যাকটিস লাইফ ছিল, ডাক্তার ছিলেন বর্ধমান শহরে। তার সাকসেসের সার্টিফিকেট আমার মাকে কোর্টের থ্রু পেতে হয়েছিল, তারপর পাওয়া গেছিল, কেন তারা দিতেন না। কিন্তু আজকে একটা কাউন্সিলর অফিসে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আপনাকে একটা সাকসেসের সার্টিফিকেট দেয়। এইটাই হচ্ছে তফাৎ বিটুইন তৃণমূল কংগ্রেস আর তাদের কাজের মধ্যে। আমরা হচ্ছি মা মাটি মানুষকে নিয়ে চলা মানুষ। দ্বিতীয়, আমাদের দলের কাছে কোনো ইডি সিবিআই নেই আপনাকে ভয় দেখানোর জন্য। আপনাকে কাজের মাধ্যমে আমরা জয় করব, আমাদের দলের কর্মসূচির মাধ্যমে আপনাদের সঙ্গে যুক্ত হব। কিন্তু একটা জিনিস দক্ষিণের বিধায়িকাকে আমি বলতে চাই, আপনি ম্যাক্সিমাম করবেন কি ইডি বা সিবিআই লাগাবেন, কেন সেটা আপনার আছে বিচার। কিন্তু ইডি সিবিআই দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে বড় নেতা সকলকে অ্যারেস্ট করছেন, কিন্তু সাজা কারোর হচ্ছে না। কিছুদিন জেলে আটকে রাখার মতো, যেমন আগেকার দিনে কঠোর রাজারা আটকে রাখতো সেইভাবে আটকে রাখে। আলটিমেট কিন্তু কোনো না কোনো কোর্ট থেকে বেল হচ্ছে, তার মানে অপরাধ প্রমাণ হচ্ছে না, একটা অপরাধ প্রমাণ হয়নি। এবং ভাববেন 2014 থেকে 2025 আজ একটা ভারতীয় জনতা পার্টির নেতার বিরুদ্ধে এত অভিযোগ, কিন্তু কেউ গ্রেফতার হয়নি। তাহলে কি ধরনের সরকার, কি ধরনের স্বৈরাচারী সরকার। এবং কিছু জিনিস মনে রাখবেন, আজকে তারা ইডি সিবিআই লাগাবে, কিন্তু আমরা 2026-এ
আমরা যাব আপনাদের দরবারে, কেন দেশের সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের আদালত। এর ওপর কোনো সত্য নেই, মানুষ সবার উপরে, তারা বিচার করবে, তারা ন্যায় বিচার করবে। এবং আমি এটুকুই আশা রাখবো, আপনারা যেমন বিগত 3 বার দিদিকে বিপুল ভোটে জয়ী করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে নিয়ে এসছেন, আপনারা আগামী দিনে 2026-এ আমাদের দল তৃণমূল কংগ্রেসকে ঠিক সেইভাবে আশীর্বাদ করবেন। এবং চতুর্থবারের জন্য আমাদের তৃণমূল কংগ্রেস সরকার, আপনাদের সরকার, মা মাটি মানুষের সরকার, এই সরকার আপনাদের সরকার, আমরা সকলে মিলে সেই সরকারের প্রতিষ্ঠা করব। এবং আপনাদের সঙ্গে যেভাবে মিলে আমরা কাজ করে যাচ্ছি, আজকে উন্নয়নের শুধু আমাদের ওয়ার্ড বলবো না, পুরো বাংলায় যেভাবে উন্নয়ন হচ্ছে। এবং আপনারা হয়তো দেখবেন আগামী 27 তারিখ আমাদের ওয়ার্ডে আবার দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে। দুয়ারে সরকার এমন একটা পরিকল্পনা যেটা সারা বিশ্বে আলোচনা হচ্ছে। আগে যেতে হতো বর্ধমানের ডিএম অফিস, সিপিএম আমলে। দিদি করলেন কি, জেলা দিলেন আপনাকে উপহার, পশ্চিম বর্ধমান জেলা। আপনি পেলেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে আমার অনেকগুলো বোন পড়ে, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, কাজী নজরুল ইউনিভার্সিটি। পেলেন ডিস্ট্রিক্ট হসপিটাল, আসানসোল সদর হসপিটাল, যেটা মানুষ যেতে ভয় পেত, বলতো এসডি সাব ডিভিশনাল হসপিটাল নয়, এটা হচ্ছে সিওর ডেথ হসপিটাল। আজ সেই হসপিটালে সিটি স্ক্যান হয়, আজ সেই হসপিটালে ইউএসজি হয়, ট্রমা কেয়ার সেন্টার আছে। এটা 11 বছরের মধ্যে তৈরি হয়েছে, 10 বছরের মধ্যেই তৈরি হয়ে যায়। একদিকে 34 বছরের অপশাসন, একদিকে 10 বছরের স্বৈরাচারী শাসন, আর একদিকে জনগণের সরকার, আমাদের দিদির সরকার। আশা করি আগামী 2026-এ আপনারা সকলে আপনারা নিজের সরকারকে গঠন করবেন, নিজের সরকারকে গঠনের লক্ষ্যে ভোট দেবেন, তৃণমূল কংগ্রেসকে জয়ী করবেন। আপনাদের এটুকুই অনুরোধ করব, আপনারা যেভাবে আশীর্বাদ করে এসেছেন, ভবিষ্যৎ দিনেও আপনারা এইভাবে আমার দলকে আশীর্বাদ করুন। আপনাদের কাছে আশীর্বাদের প্রার্থনা রাখলাম এবং এটুকুই বলবো, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আর জিন্দাবাদ আপনারা সকলে, কেন আপনারা আছেন, আপনারা আশীর্বাদ করছেন, আমরা আছি। ধন্যবাদ এবং নমস্কার আপনাদের সকলকে। তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মা মাটি মানুষ জিন্দাবাদ। আপনারা সকলে ধন্যবাদ এবং নমস্কার। আপনারা এতক্ষণ ধরে এত সুশৃঙ্খল ভাবে বক্তব্য শুনছেন, এবং যদি কোনো মানুষের কষ্ট হয়ে থাকে রাস্তা পারাপারে, তার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ এবং নমস্কার।